আচ্ছা, বলেন, একটু কথা বলেন আপনারা। আমরা কি তাহলে আলোচনা শুরু করব? কথা বলতে হবে ভাইয়া, কথা বলতে হবে, তো কথা না বললে কিভাবে হবে? আচ্ছা, প্রাথমিক বিষয়টা আমরা একটু আলোচনা করি, যদিও আমরা এই বিষয়টা নিয়ে আমাদের লাস্ট ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম। তারপরেও আমি এই বিষয়টাকে একটু ক্লিয়ার করি যে আপনারা যারা এ প্লাস এর প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ আপনারা যারা এ প্লাস এর জন্য পড়াশোনা করতেছেন, তাদের জন্য এই প্রত্যেকটা চ্যাপ্টার পড়াশোনা করতে হবে। যারা একেবারেই পড়াশোনা করেন নাই, তারা আজকের এই ক্লাসটা অনেক বড় হবে। এই ক্লাসে যারা সবগুলা ক্লাস, মানে এই ক্লাসে আমরা যে প্রশ্নগুলো আপনাদেরকে সলভ করাবো, যদি আপনারা সেগুলো ভালো করে বুঝেন, তাহলে আশা করি যারা একেবারেও পড়াশোনা করেন নাই তারাও একটা মোটামুটি রেজাল্ট করতে পারবেন। এখন এক নজরে আমি বিষয়টাকে একটু বলি। যুক্তির প্রাথমিক তত্ত্ব, অর্থাৎ প্রথম যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে, অর্থাৎ 10 মার্কস পাবেন। যুক্তির প্রাথমিক তত্ত্ব থেকে 10 মার্কস পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে বাস্তব সংখ্যা গোষ্ঠী থেকে 10 মার্কস পাবেন। মৌলিক অসমতা থেকে 5 থেকে 10 মার্কস পাবেন, বাট 10 মার্কস পাওয়ার পসিবিলিটি বেশি, এখান থেকে আসলে 15 মার্কসও আপনাদের আসতে পারে। জটিল সংখ্যা থেকে 5 মার্কস আসবে। ডিমোয়েবার উপপাদ্য থেকে 5 মার্কস আসবে। ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে 10 মার্কস আসবে। একঘাত বিশিষ্ট সমীকরণ জোট থেকে 5 মার্কস আসবে। ধারার যোগফল থেকে দুইটা প্রশ্ন আসবে, দুইটা প্রশ্ন হচ্ছে 10 মার্কস। সমীকরণ তথ্য থেকে 10 মার্কস আসবে এবং প্রাথমিক সংখ্যা থেকে 10 থেকে 15 মার্কস আসবে। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো ছিল, অর্থাৎ অধ্যায় বিশ্লেষণ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3, 3, 6, 7, 8, 9টা চ্যাপ্টার আছে। এই 9টা চ্যাপ্টারই আপনাকে পড়তে হবে। আপনি কোনো চ্যাপ্টার স্কিপ করবেন না, কারণ যেটাই স্কিপ করবেন পরীক্ষার হলে গিয়ে দেখবেন ওইটা থেকেই প্রশ্ন চলে আসছে। সো স্কিপ করার কিন্তু সুযোগ নাই। সো এই সাজেশনের বিষয়টা, মানে চ্যাপ্টারের বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা একটু বলেন। আপনারা একটু কথা বলবেন প্লিজ। এই চ্যাপ্টারের বিষয়টা কি ক্লিয়ার কিনা, জাস্ট এতটুকু বলেন যে ক্লিয়ার কিনা, চ্যাপ্টারের বিষয়টা ক্লিয়ার কিনা, একটু কথা বলেন। চ্যাপ্টারের বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা, একটু কথা বলেন। চ্যাপ্টারের বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা, একটু কথা বলবো প্লিজ। নন মেজরেরও ক্লাস হবে, সমস্যা নাই। হ্যাঁ, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব, তাহলে আপনারা সেখান থেকে পড়তে পারবেন। আচ্ছা, সাজেশনের পার্টটা ক্লিয়ার ভাই? আপনারা যদি কথা না বলেন তাহলে লাইভে আমার চিৎকার করে তো লাভ নেই, তাই না? একটু কথা বলতে হবে। প্রিমা তালুকদার ক্লিয়ার, বাকিরাও একটু কথা বলেন ভাই। কথা না বললে আমরা আগাবো কিভাবে? আপনারা যা আছেন সেটা আমি বুঝবো কিভাবে? এখন আসেন, আপনাদের কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলি, যে প্রশ্নগুলো আসার পসিবিলিটি খুবই 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 বেশি। দেখেন, আপনাদের প্রথমত আমি কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো আসার পসিবিলিটি খুবই বেশি। তারপর আমরা চ্যাপ্টারের ভেতরে গিয়ে সেগুলোকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, এই যে প্রশ্নটা এখানে দেখেন, এখানে হচ্ছে 3টা, 2টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এই 11টা প্রশ্ন খেয়াল করেন। এখানে হাই ভোল্টেজ প্রশ্নের মধ্যে আমি 11টা প্রশ্ন দিয়েছি, কথা ভালো করে বুঝেন। এইখানে আমি টোটাল 11টা প্রশ্ন দিয়েছি। এই 11টা প্রশ্ন থেকে আপনারা 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবেন। আমার কথা আবারও একটু শুনেন। এইখানে আমরা 11টা প্রশ্ন দিয়েছি, 11টা প্রশ্ন থেকে আপনারা 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবেন। এখন প্রশ্নগুলো যদি পরিবর্তন করে আসে, সেইটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। দেখেন, প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা দেখেন, এই 11টা প্রশ্ন কিন্তু একেবারে হাই ভোল্টেজ প্রশ্ন। দেখেন, এই 11টা প্রশ্নের কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না। আপনারা যারা এই 11টা প্রশ্ন স্কিপ করতে চাচ্ছেন, তারা ভাই পরীক্ষা দেওয়ার দরকার নাই, আপনারা পাশে এমনিতেই করতে পারবেন না, ঠিক আছে। দেখেন, এই 11টা প্রশ্ন, এখানে আমি প্রথমত 11টা প্রশ্ন দিব। এই 11টি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে আমরা সাজেশনে যাব। এটা হচ্ছে আপনাদের একেবারে হাই ভোল্টেজ প্রশ্ন, যে প্রশ্নগুলো আসার পসিবিলিটি খুবই 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 বেশি। এবং এই 11টা প্রশ্ন থেকে আপনারা 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে। তো আসেন আমরা একটু দেখি। তো প্রথমত হচ্ছে এই যে প্রশ্নটা, আমরা এগুলো ক্লাসে আপনাদেরকে সলভ করে দিব, আপনারা ক্লাসে অবশ্যই থাকবেন। তো দেখেন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য। তারপর হচ্ছে দেখেন, আমি আপনাদেরকে বলে দিব যে কোন প্রশ্নটা পরিবর্তন করে আসতে পারে, পরিবর্তন করে আসলে সেটা কিভাবে আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো দেখেন, যদি আর একটা অশূন্য অমূলদ সংখ্যা হয় এবং এক্স একটা অমূলদ সংখ্যা হয়, তাহলে এই দুইটার যোগফলও একটা অমূলদ সংখ্যা হবে।
এই জিনিসটাকেই, এবং গুণফল, যোগফল এবং গুণফল অমূলদ সংখ্যা হবে, এইটাকে বলা হয় অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। ঠিক আছে, অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। সব প্রশ্ন পরিবর্তন করে আসার পসিবিলিটি খুবই বেশি। যদি বলে যে অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, তাহলে এটা হচ্ছে তার বর্ণনা এবং সেটাকে আপনার প্রমাণ করতে হবে, এটা হচ্ছে কথাবার্তা। তারপর হচ্ছে শক্তি বা ঘাতের মধ্যক বর্ণনা এবং প্রমাণ করো, কোষী সোয়ার্জের অসমতাটি বর্ণনা এবং প্রমাণ করো। এই একটা থেকে দুইটা থেকে আশা করি আপনারা একটা কনফার্ম করবেন। সো এখানে দেখেন শক্তি বা ঘাতের যে মধ্যক, সেইটা বর্ণনা এবং প্রমাণ, এবং কোষী সোয়ার্জের অসমতাটা বর্ণনা এবং প্রমাণ, এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবেন। তারপর দেখেন এই যে এখানে দুইটা প্রশ্ন আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্ন থেকে আপনারা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবেন। এই দুইটা প্রশ্ন থেকে আশা করি আপনারা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেন। এই যে প্রথম যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন থেকে আপনারা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেন। সো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তারপর দেখেন, তারপর হচ্ছে এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় পাটিগণিতের মৌলিক উপপাদ্য। পাটিগণিতের মৌলিক উপপাদ্য, দেখেন এই যে প্রশ্নটা, যে 1 থেকে বড় প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যাকে তাদের তাদের মৌলিক সংখ্যার গুণফল একটি এবং কেবলমাত্র একটি মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, এটাকে বলা হয় পাটিগণিতের মৌলিক উপপাদ্য। দেখেন পাটিগণিতের মৌলিক উপপাদ্য, এইটাকে আবার কিন্তু বলা হয়ে থাকে ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড। ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড, দেখেন এই যে প্রশ্নটা, এটা তিন ভাবে আসতে পারে। পাটিগণিতের মৌলিক উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করে এইভাবে আসতে পারে, অথবা বলতে পারে যে অনন্য উৎপাদকারী উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, অথবা এই প্রশ্নটা এভাবে দিয়েও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য, এবং মোস্ট প্রবাবলি এই প্রশ্নটা আসলে হয়তো আপনারা ডিরেক্টলি 10 মার্কসেরই পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর দেখেন এই প্রশ্নটা একটু পড়ে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ, তবে এখানে কিছু পরিবর্তন হতে পারে। যেমন এই পার্টটুকুর মধ্যে আপনাকে বলতে পারে dm স্কয়ার সমান সমান dm ইনটু dm, এইটা বলেও পরীক্ষাতে আসতে পারে। যদি আসে তাহলে এতটুকু পর্যন্ত প্রমাণ করে জাস্ট n এর জায়গাতে m বসাই দিলেই আপনার এই পার্টটুকু প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, খুবই সিম্পল। আর এই যে উইলসন উপপাদ্য এবং অয়লারের উপপাদ্য, এই দুইটা থেকে আপনারা একটা অবশ্যই পাবেন। উইলসন উপপাদ্য এবং হচ্ছে অয়লারের উপপাদ্য, এই দুইটা থেকে আপনারা অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন পরীক্ষাতে পাবেন। তবে আপনি এই জিনিসটা মনে রাখবেন, এই দুইটা কিন্তু আপনার বর্ণনা দিয়েও পরীক্ষাতে আসতে পারে। অর্থাৎ উইলসন উপপাদ্যের যে বর্ণনা, সেই বর্ণনাটি দিয়ে বলতে পারে যেটা প্রমাণ করো, অথবা আপনার অয়লারের উপপাদ্যটি বর্ণনা দিয়ে বলতে পারে প্রমাণ করো। তো এই হচ্ছে আপনার 11টা প্রশ্ন। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলেন। কথা বলতে হবে ভাই, কথা বলতে হবে, অবশ্যই কথা বলতে হবে। আর আপনারা সবাই এই লাইভটাকে শেয়ার করে রেখে দিন আপনাদের টাইম লাইনে, তখন হচ্ছে আপনাদের যখন প্রয়োজন হবে তখন আপনারা এই ক্লাসটাকে আপনি দেখলে আপনি আশা করি সেখান থেকে উপকৃত হবেন। এতটুক পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। এতটুক পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। সবাইকে কথা বলতে হবে ভাই, সবাইকে কথা বলতে হবে, সবাই লাইভটাকে শেয়ার করে দিন এবং কথা বলবেন। আমরা কিন্তু এখানে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট 11টা প্রশ্ন নিয়েছি, এইটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, প্রশ্নগুলো কিভাবে পরিবর্তন হতে পারে বা পরিবর্তন করে কিভাবে আসতে পারে, আশা করি সেই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি আমরা এখন সাজেশন পার্টে যাব? এটা কিন্তু একেবারে হাই ভোল্টেজ 11টা প্রশ্ন, হাই ভোল্টেজ 11টা প্রশ্ন, যে 11টা প্রশ্ন থেকে আপনাদের 5 থেকে 6টা প্রশ্ন কমন আসবে। এই 11টা প্রশ্নের মধ্যে আপনারা কে কয়টা প্রশ্ন পারেন একটু বলেন তো দেখি। এই 11টা প্রশ্নের মধ্যে আপনারা কে কয়টা প্রশ্ন পারেন? এই 11টা প্রশ্নের মধ্যে আপনারা কে কয়টা প্রশ্ন পারেন একটু বলেন দেখি। এই ক্লাসটা কিন্তু অনেক বড় হবে ভাই, আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে, এবং আপনারা যদি থাকেন তাহলে আমি এইগুলাকে সলভ করে দিব। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, যদি আপনারা লাইভে থাকেন, যদি আপনারা লাইভে থাকেন আমি প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দেওয়ার চেষ্টা করব। বলেন যে এই
এই 11টা প্রশ্নের মধ্যে আপনারা কে কয়টা প্রশ্নের উত্তর পারেন? একটু কথা বলতে হবে ভাই, একটু কথা বলেন। ওকে, তাহলে আমরা আগাই সামনের দিকে। সো এখানে আমরা যে 11টা প্রশ্ন দেখলাম, সেই 11টা প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়েন তাহলে আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। আইসিটি তো হতেই পারে, সমস্যা নাই, একটাতে হলে যে সবটাতে হবে তেমন তো না। আচ্ছা, এখন আসেন আপনাদের আরো কিছু প্রশ্ন, এগুলো তো মনে করেন এবার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন এইগুলোর পাশাপাশি আপনাদের যে প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হবে, দেখেন আমি এখানে কিন্তু লিখে দিয়েছি 99% করে। প্রথমত এই প্রশ্নটা একটু পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্ন, আর হচ্ছে আপনার এই যে প্রশ্ন, এই তিনটা প্রশ্ন থেকে আশা করি আপনারা একটা প্রশ্ন কমন পাবেন অথবা দুইটা প্রশ্ন কমন পেতে পারেন। এই তিনটা প্রশ্ন থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখবেন, ঠিক আছে? আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখবেন। এই হচ্ছে একটা প্রশ্ন, এই হচ্ছে একটা প্রশ্ন, এই হচ্ছে একটা প্রশ্ন। এই তিনটা প্রশ্ন থেকে আপনারা আশা করি একটা প্রশ্ন কমন পাবেন, ভাগ্য ভালো থাকলে দুইটা প্রশ্ন এখান থেকে কমন পেতে পারেন। এই তিনটা প্রশ্ন থেকে এক থেকে দুইটা প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে? তারপর আসেন সেট তথ্য। সেট তথ্যের এই যে প্রশ্নটা, এটা হচ্ছে দা মর্গানের উপপাদ্য। এই প্রশ্নটা পরিবর্তন করে আসতে পারে। এই প্রশ্নটা কি হতে পারে? পরিবর্তন করে আসতে পারে, ঠিক আছে? পরিবর্তন করে আসতে পারে। একই সাথে এই প্রশ্নটাও পড়ে যাবেন, এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। আর এটা তো ভাই 2 লাইনের প্রশ্ন, 2 লাইনে শেষ, 2 লাইনে শেষ। তাহলে দেখেন এই যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্ন থেকে আপনারা এক থেকে দুইটা প্রশ্ন কমন পাবেন। এই তিনটা প্রশ্ন থেকে এক থেকে দুইটা কমন পাবেন। 11টা প্রশ্ন করলে পাস করা যাবে না ভাই, আরো পড়তে হবে। কারণ হচ্ছে আপনাদের তো অনেকগুলো প্রশ্ন আসবে, সো 11টা প্রশ্ন পড়লে আপনি আপনার জন্য এনাফ না, আপনাকে আরো পড়তে হবে, এখানে আপনাকে অবশ্যই আরো পড়তে হবে। তারপর দেখেন এই যে প্রশ্নটা, এই যে প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আসলে 4 বা 5 মার্কসে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা। এটা হচ্ছে অন্বয় এবং ফাংশন এই অধ্যায়ের প্রশ্ন। অন্বয় এবং ফাংশন এই অধ্যায়ের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্কিপ করার কোনো সুযোগ নাই, স্কিপ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তারপর দেখেন আমরা এখানে যদি আসি, এখানে এই প্রশ্নগুলো আমি অলরেডি আপনাদেরকে দিয়েছি, বাস্তব সংখ্যার তত্ত্বের মধ্যে মূলদ সংখ্যাগুলো আমি দিয়ে দিয়েছি অলরেডি। এখন আসেন অঙ্কের মধ্যে মৌলিক অসমতার মধ্যে এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। একইভাবে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, এইটাও গুরুত্বপূর্ণ, এইটাও গুরুত্বপূর্ণ। এই দুইটা প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ। মোস্ট প্রবাবলি, এই কে বলছেন কথাটা? মালা ইসলাম। পড়লেও কমেন্ট আসে না, আমি আর এক্সাম দিব না। ভালো জিনিস তো, চাপ নেওয়ার কিছু নাই, খাতা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়েন। আচ্ছা দেখেন এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি খুবই বেশি। আমি আপনাদের একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিচ্ছি। যারা 100% প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা শুধু সবগুলা পড়ে যাবেন। আর যারা একেবারেই পড়াশোনা করেন নাই তারা এখানে আমি যে প্রশ্নগুলোকে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, সেই সবগুলো আপনারা পড়ে যাবেন, ঠিক আছে? তারপর দেখেন এই যে এটা হচ্ছে আপনার মৌলিক অসমতার আরো একটা প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। এই প্রশ্নগুলো আসলে সাধারণত 5 বা 4 মার্কস করে থাকতে পারে এই এক একটা প্রশ্নের মধ্যে আর কি। তারপর আসেন জটিল সংখ্যা। জটিল সংখ্যার মধ্যে এইটা মোটামুটি এই বছর আসবে, এটা বলা যায়, এইটা মোটামুটি এই বছর আসবে, এইটা মোটামুটি এই বছর আসবেই, ঠিক আছে? আর এই যে প্রশ্নটা, এই ধরনের প্রশ্নের আপনাকে নিয়ম দেখতে হবে। একই সাথে ওই যে ছায়াময় এলাকা, ছায়াময় এলাকা নির্ণয় করা, ছায়াময় এলাকা অঙ্কন করা, এই রিলেটেড প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে। ওইগুলো ডিরেক্ট আপনাদের কমন নাও আসতে পারে, বাট আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আপনার, তাহলে আপনি অবশ্যই সেগুলোকে সমাধান করতে পারবেন, ঠিক আছে? তারপর আসেন এখানে আরো একটা প্রশ্ন আছে, এগুলো দেখে যাবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ আর কি। দেখেন এখানে ছায়াময় অঞ্চল রিলেটেড কিছু প্রশ্ন আছে। তারপর দেখেন এইটা হচ্ছে আপনার ডিমোয়েবরের উপপাদ্য। ডিমোয়েবরের উপপাদ্যের 2-3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 2-3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ওইগুলো থেকে আশা করি আপনাদের প্রশ্ন আসবে, এইগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে?
তাহলে দেখেন এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা খুবই ছোট্ট একটা প্রশ্ন এবং খুবই সহজ একটা প্রশ্ন। যদি আপনারা চান আমি প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে সলভ করে দিব। এখানে সাজেশনে মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো প্রশ্ন আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন আমি আপনাদেরকে সলভ করে দিব। প্রত্যেকটা প্রশ্ন আমি আপনাদেরকে সলভ করে দিব, ঠিক আছে? তারপর দেখেন এই যে প্রশ্নটা দেখতে খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনাকে পড়তে হবে। একই সাথে এইটাও, এই তিনটা প্রশ্ন ডি ওয়েবার উপপাদ্যের, যেগুলো আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। দেখেন আপনাদেরকে কিন্তু আমি, যারা যারা একেবারেই পড়াশোনা করেন নাই, তারা এখানে যে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি শুধু সেগুলো পড়বেন। যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন পড়বেন, সহজ কথা এটা, ঠিক আছে? এইটাও পড়ে যাবেন, এটাও ডি ওয়েবার উপপাদ্যের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর নির্ণায়কের মধ্যে এই ল্যাপ্লাসের যে প্রশ্নটা আছে, ল্যাপ্লাস পদ্ধতির সাহায্যে সমাধান, এই দুইটা কিন্তু অলমোস্ট সেম প্রশ্ন, এখানে ল্যামডা বলতে ওয়ান আর কিছু না। তো এই দুইটাই অলমোস্ট সেম প্রশ্ন, মোটামুটি সেমই প্রশ্ন, আশা করা যায় এই দুইটা থেকেই একটা আসবে আপনাদের, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন ধারার মধ্যে এগুলো একটু দেখে যাবেন, এই থিওরামটা গুরুত্বপূর্ণ, এই থিওরামটা খুবই গুরুত্বপূর্ণ। ধারার মধ্যে এই প্রশ্নটা দেখবেন, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস স্কিপ হয়েছে, সেটা হচ্ছে ওই যে আপনার একঘাত বিশিষ্ট সমীকরণ জোট যে অধ্যায় আছে, সেই অধ্যায়ের ওই যে একটা প্রশ্ন আছে না, যে ইউনিক সলিউশন কখন থাকে, একাধিক সলিউশন কখন থাকে, বা কখন সমাধান বিদ্যমান থাকবে না, এই রিলেটেড সকল বিষয় কিন্তু আপনি সেখান থেকে ডিসকাস করতে পারবেন, ঠিক আছে? মানে এই রিলেটেড সকল প্রশ্ন যে নিয়মে আছে সেই নিয়মটা একটু দেখে যাবেন, তাহলে আশা করি আপনি সমাধান করতে পারবেন। তারপরে আসেন এখানে এই প্রশ্নটা দেখে যাবেন, এবং এগুলো হচ্ছে রিলেটেড প্রশ্ন, এগুলো যতটুকু পারেন আপনি পড়ে যাবেন, আশা করি হয়ে যাবে। আর এখানে ত্রিকোণমিতিক ধারা থেকে এই দুইটা প্রশ্নের মধ্যেই আশা করি আপনারা একটা প্রশ্ন কমন পাবেন। দেখেন আপনাদের ধারা থেকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন আসবে, সো একটা বীজগাণিতিক ধারা, একটা ত্রিকোণমিতিক ধারা। তো ত্রিকোণমিতিক ধারার মধ্যে এই দুইটা প্রশ্ন থেকে একটা আসার পসিবিলিটি খুবই বেশি, আশা করি সেগুলো পড়লে আপনি সমাধান করতে পারবেন। আর এগুলো আমি প্রথমেই দিয়ে দিছি, সো এগুলো নিয়ে আর এখানে কথা বলছি না। তারপর দেখেন এইটা হচ্ছে সমীকরণ তথ্য থেকে আপনাদেরকে বেশ কিছু প্রশ্ন পড়তে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে প্রশ্নটা, এখানে S4 S6 নির্ণয় করতে বলছে, এই নিয়মটাকে ভালো করে দেখবেন। আর এখানে কিন্তু আসলে বলে দেয় নাই যে কোন পদ্ধতির সাহায্যে সমাধান করা। তো আমরা এটা সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় সমাধান করতে পারি, আবার নিউটনের পদ্ধতির সাহায্যেও সমাধান করতে পারি। যদি পরীক্ষাতে কোনো কিছু বলে না দেয়, সেক্ষেত্রে আমরা সিনথেটিক ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। আর যদি মেনশন করে দেয় যে আপনি নিউটন পদ্ধতির সাহায্যে সমাধান করেন, সেক্ষেত্রে কিন্তু নিউটনের পদ্ধতিটাই অ্যাপ্লাই করতে হবে। এই সাজেশন মেজর এবং যারা ইমপ্রুভমেন্ট সবার জন্য সমানভাবে প্রয়োগযোগ্য, ঠিক আছে? এইখানে ছোট ছোট কিছু প্রশ্ন আছে, যেমন এই যে প্রশ্ন নতুন সমীকরণ বের করে, এগুলোর একটা নিয়ম দেখে যাবেন। আর এই প্রশ্নটা একটু খেয়াল করেন, এখানে হচ্ছে দ্বিতীয় পদ অনুপস্থিত, সো এই টাইপের যে প্রশ্নগুলো আছে, যেমন দ্বিতীয় পদ অনুপস্থিত, তৃতীয় পদ অনুপস্থিত, এই নিয়মটা একটু দেখবেন, এই নিয়মগুলো থেকে আপনারা একটা প্রশ্ন কমন পাবেন। আবার তৃতীয় পদটা অপসারণ করো, বা দ্বিতীয় পদ অপসারণ করো, বা চতুর্থ পদ অপসারণ করো, এই রিলেটেড প্রশ্নগুলো একটু দেখে যাবেন। তারপর লাস্ট চ্যাপ্টার প্রাথমিক সংখ্যা তত্ত্ব, এখান থেকে আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, সো এই প্রশ্নটা একটু পড়ে যাবেন। একই সাথে আপনারা আরো কিছু প্রশ্ন এখান থেকে দেখবেন, যেমন ভাজক সংখ্যা নির্ণয়, তারপর হচ্ছে ভাজকের যোগফল নির্ণয়, এই যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে যাবেন। তো এই হচ্ছে আপনাদের সাজেশন। এখন এই সাজেশন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলেন, তারপর আমরা সামনে আগাবো। মন্টে গ্লাস পানি আন, বোতল ভরে আনলা, আনলে ওখান থেকে বইটা। এই এতটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, যদি না থাকে তাহলে আমরা সামনে আগাবো। সাজেশন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, সাজেশন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, সাজেশন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন।
কথা বলেন, সাজেশন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কথা বলতে হবে ভাই, কথা না বললে তো বিরাট সমস্যা, কথা বলতে হবে। সাজেশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনে আগাবো। আচ্ছা, এখন আমাদের সাথে 110 জন স্টুডেন্ট লাইভে যুক্ত আছেন। এখন আপনারা সবাই বলেন, আমরা কি এই ক্লাসগুলো সলভ করে দিব? একটু বলেন, আপনারা যারা লাইভে আছেন তারা একটু বলেন যে এই প্রবলেমগুলো কি সলভ করে দিব কিনা। ভাই, সলভ করে দিলে কিন্তু আরো মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। প্রত্যেকটা প্রশ্ন আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব, যতদূর পর্যন্ত পসিবল সলভ করে দিব। বাট অবশ্যই এখন তো আর স্লাইড দেখানো সম্ভব না, এখন তো এগুলো মুছে গেছে। এটা তো পাওয়ার পয়েন্টের মধ্যে তো ভাই থাকে না, আমি মুছে ফেলি সাথে সাথে। ঠিক আছে, এ প্লাস পাওয়ার জন্য এই সাজেশনটা মানে সম্পূর্ণ সাজেশন পড়তে হবে। আর যারা মোটামুটি পাস করতে চাচ্ছেন তারা হচ্ছে এই সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট বলে দিয়েছি, সেগুলো একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, সাজেশন যদি সবগুলো ভালো করে পড়ি তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। লিবনিজের উপপাদ্য, এইটা অনেক কঠিন মনে হয় আমার কাছে। লিবনিজের উপপাদ্য তো ফান্ডামেন্টালে না, ওইটা তো ক্যালকুলাস 1-এ। ঠিক আছে, চ্যাপ্টার 3 হচ্ছে চ্যাপ্টার 3 কোনটা বলেন তো? হ্যাঁ, চ্যাপ্টার 3 কোনটা? আমি আসি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে অন্যয় এবং ফাংশন। এই প্রশ্নটা ভালো করে পড়বেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তবে আমি আপনাদেরকে কিছু কথা বলি ভাই, আপনারা মাঝে মধ্যে একটু রেসপন্স করেন, কারণ আপনারা কথা না বললে মনে হয় যে আমি একাই এখানে চিল্লাচিল্লি করতেছি, কোনো রেসপন্স নাই। আপনারা একটু রেসপন্স করবেন। এবং আমি কিন্তু আপনাদেরকে একেবারে লাইন টু লাইন প্রত্যেকটা জিনিস বোঝাবো না। ঠিক আছে, আমি জাস্ট হাইলাইট বিষয়গুলো দেখাই দিব। আর এইটার আশেপাশে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে বা এইটার রিলেটেড যে প্রবলেম গুলো আসতে পারে সেগুলো আমি আপনাদেরকে হাইলাইট করে বলে দিব। সো আশা করি আপনারা যদি শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন আপনি সেগুলোর আনসার করতে পারবেন। আশা করি আপনি আনসার করতে পারবেন। ঠিক আছে, সো আমরা শুরু করি। ঠিক আছে, সাজেশন দেওয়া শেষ, স্টুডেন্টও কমে গেছে। ওকে, আচ্ছা এখন তার আগে বলেন, ওইটা কি দেখা যাচ্ছে? এরকম থাকলে কি দেখা যায়? না, ডি মোয়েবারের থিওরাম আসবে না, ওইটা তো 24 সালে চলে আসছে। বাট আপনারা যদি পড়তে পারেন তাহলে পড়েন, সমস্যা নাই। যারা মনে করেন ডি মোয়েবার থিওরাম পারেন তারা একবার দেখে যেত, তার সমস্যা নেই, তাই না? পারলে তো একবার দেখে যাওয়াই যায়, সমস্যা নাই। এগুলো দেখা যাচ্ছে। একটু কথা বলবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে। এইটা বেটার দেখা যাচ্ছে নাকি? আহ দেখেন তো, আপনাদের কাছে যেটা বেটার মনে হবে সেইটা দিয়ে দেখাবো। ঠিক আছে, সমস্যা নাই, একটু দেখেন। দেখেন তো, এইটা বেটার নাকি আগে যেটা দেখাইছি পাওয়ার পয়েন্টের মধ্যে ওইটা বেটার? একটু রেসপন্স করেন যে কোনটা আপনাদের জন্য ভালো হয়। মান উন্নয়নের জন্য একই সাজেশন সমানভাবে প্রয়োগযোগ্য। বারবার বলতেছি রে ভাই, একই কথা কয়বার বলবো? আপনাদের জন্য বেটার কোনটা? ওয়ার্ডে দেখাবো নাকি পাওয়ার পয়েন্টে দেখাবো? আচ্ছা ঠিক আছে ওকে। সো আচ্ছা, এইখানে যে লাল আছে ওইটা আমি আপনাদেরকে বলে দিব। ঠিক আছে, ওইটা বলে দিব, তাহলে আশা করি আর সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখেন, আমি একেবারে প্রথম থেকে দেখাবো, কারণ আমি কিন্তু সব স্টুডেন্টের কথা চিন্তা করে আমরা আগাচ্ছি। ঠিক আছে, আমি সবগুলো চিন্তা করে কিন্তু আগাচ্ছি। সো এটা মাথায় রাখবেন। সো দেখেন, প্রথমত এখানে একটা কোয়েশ্চেন আছে, খুবই ছোট্ট একটা কোয়েশ্চেন।
আপনাকে জাস্ট এই বিষয়টা জানতে হবে যে কখন মিটের ক্ষেত্রে কন্ডিশন কি, জয়েনের ক্ষেত্রে কন্ডিশন কি। সো প্রথমত দেখেন এই ধরনের যে প্রশ্নগুলো আছে এইগুলো যদি আসে তাহলে কতগুলা কলাম লাগবে বা কতগুলা সারি লাগবে সেইটা আপনাকে আগে বুঝতে হবে। কতগুলা কলাম লাগবে, কতগুলা সারি লাগবে সেইটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখেন এইখানে পি এর জন্য একটা কলাম, কিউ এর জন্য একটা কলাম, খেয়াল করেন পি এর জন্য একটা কলাম, দেখেন পি এর জন্য একটা কলাম, কিউ এর জন্য একটা কলাম, তারপর হচ্ছে পি মিড কিউ এর জন্য একটা কলাম, তারপর হচ্ছে নট পি নট কিউ এর জন্য একটা কলাম, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন এই যে কিউ ওয়ান কিউ, তারপর হচ্ছে এই যে শর্ত এটার জন্য একটা, নট সহ এইটা একটা, আর এই পুরো অংশ সহ হচ্ছে একটা। তাহলে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। মানে আপনাকে আগে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে যে আপনার কতগুলা কলাম লাগবে সেটা আপনাকে আগে ভালো করে বুঝতে হবে। যদি আপনার দুইটা চলক থাকে তাহলে আপনার সারি হবে 5টা, মানে একটা সারির মধ্যে লিখবেন আর 4টা সারির মধ্যে কাজ করবেন। যদি আপনার চলক হয় 3টা, অর্থাৎ যদি পি কিউ আর 3টা থাকে সেক্ষেত্রে আপনার কলাম হবে 9টা, অর্থাৎ 8টার মধ্যে লিখবেন, 8টার মধ্যে লিখবেন, আর হচ্ছে একটার মধ্যে হচ্ছে আপনি টাইটেল গুলা দিবেন। তো এইটা হচ্ছে কথাবার্তা। এখন আসেন, সো আমরা পি লিখলাম, সো সত্য সত্য মিথ্যা মিথ্যা, সত্য মিথ্যা সত্য মিথ্যা, ঠিক আছে। এখন এই যে মিট এইটার মানে কি? এইটার মানে হচ্ছে যদি দুইটা সত্য হয় তাহলে সত্য হবে, আদারওয়াইজ মিথ্যা হবে। দুইটা সত্য হলে সত্য হবে, আদারওয়াইজ কি হবে? মিথ্যা হবে। তাহলে দেখেন, এইখানে এই যে দুইটা সত্য তাই এখানে সত্য, বাকি সবগুলা মিথ্যা, কাজ শেষ। এখন এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে এইখানে এই যে পি মিট কিউ এইটাই যে কাজ করবে তার ঠিক অপোজিট কাজ করবে। নটের কাজই হচ্ছে মানকে চেঞ্জ করে দেয়া, ঠিক আছে, নটের কাজই হচ্ছে মানকে চেঞ্জ করে দেয়া। তাহলে দেখেন সত্য মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য, ঠিক আছে। এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে এই যে চিহ্নটা দেখেন, এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে যদি যদি একটা সত্য হয়, যদি যদি একটা সত্য হয়, দেখেন একটা সত্য হয় এবং আরেকটা যদি মিথ্যা হয়, খেয়াল করেন এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে যদি দুইটাই সত্য হয় তাহলে সত্য হবে, যদি দুইটাই সত্য হয় তাহলে সত্য হবে, অথবা যদি দুইটাই মিথ্যা হয় তাহলে সত্য হবে, বাকি সকল ক্ষেত্রে মিথ্যা। অর্থাৎ দুইটা যদি একই রকম হয় তাহলে সত্য, আদারওয়াইজ মিথ্যা। এই জন্য এই দুইটা মিথ্যা। এখন এইটার ঠিক অপোজিট কাজ এখানে হবে, সেগুলো আমরা লিখে দিলাম এখানে। তারপর দেখেন এই অংশ, এই অংশ আর হচ্ছে এই অংশ, এই দুইটার মাঝে জয়েন করতে হবে। তো জয়েন মানে কি? জয়েন হচ্ছে যদি দুইটা মিথ্যা হয় তাহলে মিথ্যা, বাকি সকল ক্ষেত্রে সত্য। তাহলে দেখেন আহ এই যে আহ, এই যে মিথ্যা তাহলে মিথ্যা, আর বাকি সকল ক্ষেত্রে এটা সত্য। এখন প্রশ্ন আসতে পারে যে এটা টটোলজি কিনা। কি প্রশ্ন আসতে পারে এখান থেকে? প্রশ্ন আসতে পারে যে এটা টোটোলজি কিনা, এটা টোটোলজি কিনা। এখন খেয়াল করেন যেহেতু এখানে যেহেতু যেহেতু এখানে প্রত্যেকটা উপাদান সত্য নয়, যেহেতু প্রত্যেকটা উপাদান সত্য নয়, তার মানে এটা টোটোলজি নয়, এটা টোটোলজি নয়। যদি এই সত্যতা মানের মধ্যে সবগুলো সত্য হতো, ফর এক্সাম্পল এইটাও যদি সত্য হতো, তখন আমরা এটাকে বলতে পারতাম টোটোলজি। এখন যদি আপনি কখনো এইরকম হিসাব নিকাশ করে দেখেন সবগুলা মিথ্যা মনে করেন, সবগুলো এরকম হয়ে গেল মিথ্যা 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 মিথ্যা, তখন সেটাকে বলা হবে যুক্তিদোষ বা ফেলাসি। যুক্তিদোষ বা ফেলাসি, ঠিক আছে, কি বলা হবে? যুক্তিদোষ বা ফেলাসি বলা হবে, ঠিক আছে। তার মানে যদি সবগুলো সত্য হয় তাহলে টোটোলজি, সবগুলো যদি মিথ্যা হয় তাহলে সে ফেলাসি। কাহিনী শেষ, কাহিনী শেষ, এটা ক্লিয়ার। এখন দেখেন এইটা, সো এটার ক্ষেত্রে সেম ভাবে আমরা সমাধান করব। যেহেতু পি কিউ আর 3টা চলক আছে, সো এখানে আমরা 9টা সারি বানাবো, 9টা সারি বানাবো। একটা সারির মধ্যে আমরা মানগুলো লিখবো, আর নিচে 8টা সারির মধ্যে প্রথমে পির জায়গায় 4টা ট্রু, দেখেন 1 2 3 4, 4টা সত্য 4টা মিথ্যা, তারপর হচ্ছে 2টা সত্য 2টা মিথ্যা, 2টা সত্য 2টা মিথ্যা, তারপর সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা, এগুলো আপনারা বুঝেন। তারপর এইটার কাজ আমরা আশা করি বুঝেছি। এখন পি এর সাথে এই অংশটার আমরা ওয়ান ওয়ে যে শর্তটা সেটা অ্যাপ্লাই করব, মানে একমুখী শর্তটাকে অ্যাপ্লাই করব। তো একমুখী শর্ত কি? একমুখী শর্ত হচ্ছে, দেখেন আমরা এই পি এর সাথে এই কলামের শর্ত অ্যাপ্লাই করব। তাহলে দেখেন এটা শর্ত হচ্ছে কি? এটা শর্ত হচ্ছে যদি একটা সত্য এবং একটা মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে।
প্রথমটা সত্য এবং পরেরটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে। প্রথমটা সত্য, পরেরটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে, আর বাকি সকল ক্ষেত্রে সত্য হবে। খেয়াল করেন এটার কাজ কি, প্রথমটা সত্য এবং পরেরটা যদি মিথ্যা হয় তাহলে তার সত্যতা মান হবে সত্য, সরি মিথ্যা, তাহলে তার সত্যতা মান হবে মিথ্যা, আর বাকি সকল ক্ষেত্রে সে সত্য। তাহলে দেখেন এইখানে এটা সত্য, এটা সত্য, যার কারণে এটা সত্য হয়েছে। মিথ্যা সত্য, সরি মিথ্যা সত্য সত্য হয়েছে। তার মানে এইটার কাজ, এই যে ওয়ান ওয়ে, এটা কি জানি বলা হয় ভুলে গেছি, মানে একমুখী শর্ত আর কি। তো এটার কাজ হচ্ছে যদি একটা সত্য, মানে প্রথমটা সত্য, একটা হলে হবে না, প্রথমটা সত্য পরেরটা যদি মিথ্যা হয় তাহলে তার সত্যতা মান হবে মিথ্যা, আর বাকি সকল ক্ষেত্রে হচ্ছে সত্য। সেম ভাবে এটাও করব, তারপর এই দুইটাকে জাস্ট আমরা মিট করে দিব। মিটের কাজ কি, দুইটা সত্য হলে সত্য, আদারওয়াইজ মিথ্যা। তাহলে দেখেন এই হচ্ছে তার মান। এইটাও কিন্তু টটোলজি নয়, আবার এটা কিন্তু ফ্যালাসিও নয়। টটোলজি হলে সবগুলো সত্য হবে, ফ্যালাসি হলে সবগুলো মিথ্যা হবে, এটা কোনোটাই হয় নাই। তার মানে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এইটা আর এইটা সমান, কি বলা হয়েছিল, যৌক্তিকভাবে সমতুল্য। তো আপনাকে দেখাতে হবে এইটার যে সত্যতা মান, এইটার সত্যতা মান সেম কিনা। তো এটাকে আমরা এভাবে তীর চিহ্ন দ্বারা দেখাবো, এবং দেখাবো যে দুইটা একই রকম সত্যতা মান দেয়, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এটা যৌক্তিকভাবে সমতুল্য। এই দুইটা আমরা ক্লিয়ারলি বুঝেছি না কিনা বলেন, এই দুইটা আমরা বুঝতে পেরেছি কিনা বলেন। জি জি, সাইমা জাহান ধন্যবাদ আপনাকে। সব যদি সত্য হয় তাহলে হচ্ছে টটোলজি, সব যদি মিথ্যা হয় তাহলে হচ্ছে যুক্তিদোষ অথবা ফেলাসি, যুক্তিদোষ অথবা ফেলাসি। আর আমরা টটোলজিকে বলি শতসিদ্ধ, 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 ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন এইটা আপনারা নিজে নিজে পারবেন, সিম্পল জিনিস। এইটাকে আমরা ক্যালকুলেশন করে দেখেন, এই যে এটা সবগুলা মান কি এসেছে, সত্য এসেছে। সো এই স্টেটমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা যেহেতু সত্যতা মান প্রদর্শন করেছে সত্য হিসেবে, তার মানে এটা হচ্ছে একটা শত সত্য, সরি শত সিদ্ধ না, শত সত্য, শত সত্য, সরি শত সত্য। দেখেন এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে শত সত্য বা টোটোলজি, শত সত্য বা টোটোলজি, শত সত্য বা টোটোলজি। তার মানে এইটা দেখেন সবগুলা কিন্তু সত্যতা মান প্রদর্শন করেছে সত্য, এই সবগুলোর ক্ষেত্রেই সত্যতা মান হচ্ছে সত্য। মানে হচ্ছে এই এই যে দেখেন এই এই যে আমাদের এটা বলা হয়েছে কি শত সত্য, তার মানে এইখানে যে আমাদের যুক্তিটা দেয়া আছে, এই যুক্তির ক্ষেত্রে সবগুলো যদি সত্যতা মান হিসেবে সত্যকে দেয় তখন সেটাকে বলবো আমরা টোটোলজি। এখানে দেখেন সবগুলো কিন্তু সত্য, যেহেতু সবগুলো সত্য তার মানে এটা হচ্ছে টোটোলজি, অথবা এটাকে আমরা বলি শত সত্য। আর যদি সবগুলোর মধ্যে অন্তত একটা মিথ্যা হয়ে যেত তখন সেটাকে কিন্তু আমরা শত সত্য বলতে পারতাম না, ঠিক আছে। এটা আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? এইটা ক্লিয়ার না? এটা পারেন না আপনারা? কি আসছে রে ভাই? ওকে, এইটা আপনারা পারেন। দামর্গানের বিধি কিন্তু দুইটা, দামর্গানের বিধি কিন্তু দুইটা। একটা হচ্ছে এইটা, আরেকটা বিধি আছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এই দুইটাই হচ্ছে দামর্গানের বিধি। সো পরীক্ষাতে লিখতে পারে যে দামর্গানের বিধিটি বর্ণনা এবং প্রমাণ করো, যদি বলে তাহলে দুইটাই কিন্তু প্রমাণ করতে হবে। দামর্গানের বিধি বর্ণনা এবং প্রমাণ করার কথা যদি বলে তাহলে দুইটাই আপনাকে প্রমাণ করতে হবে। আর যদি মেনশন করে দেয় শুধু এইটা প্রমাণ করো অথবা এইটা প্রমাণ করো, তখন তো আপনার প্রশ্নে যেটা বলবে শুধু সেটা লিখলেই হয়ে যাবে। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু বলেন। এই এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা বলেন। ভেরি গুড। আপনারা সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে, তাহলে যারা আমাদের পেজ সম্পর্কে এখনো জানে না বা যারা নিউ ফার্স্ট ইয়ার তারাও কিন্তু আমাদের সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে। ওকে, সো দেখেন আমরা এখানে দাম অর্গানের বিধিকে এক্সপ্লেন করব।
সো এই দামোদরের বিধিটা ভাই বিশাল বড় একটা প্রশ্ন, বিশাল বড় একটা প্রশ্ন। ওইটার উপর আমি একটা ক্লাস নিয়েছিলাম, মোটামুটি 50-55 মিনিটের একটা ক্লাস হয়ে গেছিল। আমি এটাকে একেবারে শর্টকাটে আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। তো দেখেন এটার মানে কি, এটার মানে হচ্ছে যে যদি এ এবং বি দুইটা সেট হয়, যদি এ এবং বি দুইটা সেট হয়, যদি যদি এ এবং বি দুইটা সেট হয়, তাহলে এই দুইটা সেটের যে ইন্টারসেকশন হবে, এই ইন্টারসেকশনের যে পূরক সেট হবে, এ এবং বি যদি দুইটা সেট হয় তাহলে তাদের ইন্টারসেকশনের যে পূরক সেট হবে, সেই পূরক সেটটা হচ্ছে এ এর পূরক সেট এবং বি এর পূরক সেটের ইউনিয়নের সমান। ব্যাপারটা বুঝতেছেন তো? বিষয়টা বুঝেন। ব্যাপারটা হচ্ছে যদি এ এবং বি দুইটা সেট হয়, তাহলে এই দুইটা সেটের ইন্টারসেকশনের যে ইউনিয়ন, সেটা হচ্ছে এ এর পূরক সেট, সরি ইন্টারসেকশনের যে পূরক সেট, সেইটা এ এর পূরক সেট এবং বি এর পূরক সেটের ইউনিয়নের সমান। এইটাই হচ্ছে দামোদরের উপপাদ্য। আবার আরেকটা আরেকটা শর্ততে তিনি কি বলেছেন, যে এ এবং বি যদি দুইটা সেট হয়, তাহলে এই দুইটা সেটের ইউনিয়নের যে পূরক সেট, সেইটা এ সেট এবং বি সেটের পূরক সেটের ইন্টারসেকশনের সমান। দ্যাট ইজ কল্ড দামোদর থিওরাম বা দামোদর বিধি। ঠিক আছে, যাই বলেন আপনি। সো এখানে মূল কথাটা কি, সো আমরা ধরে নিব এইটার মধ্যে একটা এলিমেন্ট আছে। সো দেখেন আমরা ধরে নিলাম x বিলংস টু a ইন্টারসেকশন, দেখেন আমরা ধরে নিলাম x বিলংস টু a ইন্টারসেকশন b হোল প্রাইম, মানে প্রাইম মানে এটা পূরক সেট বোঝায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x নট বিলংস টু a ইন্টারসেকশন b। দেখেন x যদি a ইন্টারসেকশন b এর পূরক সেটের মধ্যে থাকে, আমি আবারও বলছি এইটার মানে কি, এটা মানে হচ্ছে a ইন্টারসেকশন b এর যে পূরক সেট, সেই পূরক সেটের একটা এলিমেন্ট হচ্ছে x। যদি এটা পূরক সেটের মধ্যে x থাকে, তাহলে a ইন্টারসেকশন b এর মধ্যে x থাকবে না। কারণ দেখেন পূরক সেটের কাজ কি, পূরক সেটের কাজ কি, মনে করেন u সমান 1 2 3 4, ঠিক আছে, আর a সমান মনে করেন 2 3। এখন আমি যদি a এর পূরক সেট বের করি, তাহলে a এর পূরক সেটটা কি হবে, এই u থেকে a কে বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে এটার পূরক সেট। তাহলে এটা থেকে এটাকে বাদ দিলে, মানে ইউনিভার্সাল সেট থেকে এই সেটটাকে বাদ দিলেই কিন্তু আমরা এই সেটের পূরক সেট পাবো। তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে 1 4। এখন দেখেন এইখানে যা থাকে এইখানে সেগুলো কখনোই থাকবে না। একটা সেটের যে উপাদানগুলো থাকবে, তার পূরক সেটের মধ্যে ওই উপাদানগুলো কখনোই থাকবে না, কখনোই থাকবে না। ঠিক আছে, তাহলে দেখেন যদি এই অংশটা যদি এক্স এর মধ্যে থাকে, তাহলে ভেতরের অংশটা এক্স এর মধ্যে থাকবে না। যদি এ এবং বি এর ইন্টারসেকশন এক্স এর মধ্যে না থাকে, তাহলে এই এই এক্সটা এ এর মধ্যেও থাকবে না, অথবা এক্সটা এই বি এর মধ্যেও থাকবে না, এ এর মধ্যেও থাকবে না, বি এর মধ্যেও থাকবে না। এখন দেখেন এক্স যদি এ এর মধ্যে না থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এক্স এ এর মধ্যে থাকবে। খেয়াল করেন, যদি যদি এক্স এর মধ্যে না থাকে, তাহলে এক্স অবশ্যই অবশ্যই এ এর পূরক সেটের মধ্যে থাকবে। খেয়াল করেন, যদি 2 এর মধ্যে থাকে, তাহলে 2 অবশ্যই এ প্রাইমের মধ্যে থাকবে না। যদি 1 এ প্রাইমের মধ্যে থাকে, তাহলে অবশ্যই 1 এ এর মধ্যে থাকবে না। তার মানে এখানে যেগুলো থাকবে এইখানে থাকবে না। একটা সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে, তার পূরক সেটের মধ্যে ওই এলিমেন্ট গুলো কখনোই থাকবে না। পূরক সেট মানেই তো ভাই ইউনিভার্সাল সেট থেকে ওই সেটকে বাদ দিয়ে দেওয়া, বাদ দিয়ে দিলে তো এগুলো থাকবে না। তাহলে দেখেন এক্স যদি এ এর মধ্যে না থাকে, তাহলে এক্স অবশ্যই অবশ্যই এই এ এর পূরক সেটের মধ্যে থাকবে, অবশ্যই তার পূরক সেটের মধ্যে থাকবে। আবার এক্স যেহেতু বি এর মধ্যে নাই, তাহলে অবশ্যই এটা বি এর পূরক সেটের মধ্যে থাকবে। খুব সিম্পল কথাবার্তা, তাই না? তাহলে এক্স যেহেতু এ এর পূরক সেটের মধ্যে আছে, অথবা 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 এক্স যেহেতু বি এর পূরক সেটের মধ্যেও আছে, দুইটার মধ্যেই কি আছে, তার মানে অবশ্যই অবশ্যই আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা বলতে পারি এখান থেকে যে এই এক্সটা এ এর পূরক সেট এবং বি এর পূরক সেটের সংযোগের মধ্যে আছে। দেখেন এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, অর্থাৎ যেহেতু এক্সটা এ প্রাইমের মধ্যে আছে এবং এক্সটা বি প্রাইমের মধ্যে আছে, তার মানে এক্সটা এই এ প্রাইম এবং বি প্রাইমের ইউনিয়নের মধ্যে থাকবে। এখন এটাকে বিপরীত ভাবে আমরা প্রুফ করব, বিপরীত ভাবে আমরা এটাকে প্রুফ করব। তো বিপরীত ভাবে ধরে নিলাম আমরা এক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, তাহলে এক্সটা এ এর মধ্যে এ প্রাইমের মধ্যে থাকবে, অথবা এক্সটা কার মধ্যে থাকবে, বি প্রাইমের মধ্যে থাকবে। তাহলে দেখেন এক্স যদি এ প্রাইমের মধ্যে থাকে, তাহলে এক্স এ এর মধ্যে থাকবে না। আবার এক্স যদি বি প্রাইমের মধ্যে থাকে, তাহলে এক্স বি এর মধ্যে থাকবে না। তার মানে এক্স এ এর মধ্যেও নাই, অথবা এক্স বি এর মধ্যেও নাই। যেহেতু এক্স দুইটার মধ্যেই নাই, যেহেতু এক্স দুইটার মধ্যেই নাই, তার মানে আমরা অবশ্যই বলতে পারি যে এই দুইটার যে ইন্টারসেকশন হবে সেখানেও থাকবে না। দেখেন এক্স যদি এ এর মধ্যেও না থাকে, বি এর মধ্যেও না থাকে, তাহলে এই দুইটার ইন্টারসেকশনের মধ্যে কি থাকবে? কখনোই না, কখনোই না।
তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এক্স এ ইন্টারসেকশন বি এর মধ্যেও থাকবে না, তাহলে সে কোথায় থাকবে? সে থাকবে এ ইন্টারসেকশন বি প্রাইম এর মধ্যে, অর্থাৎ এইটার যে পূরক সেট তার মধ্যে থাকবে। তাহলে এটা কিভাবে লিখতে পারি? তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, আর এখান থেকে আমরা পেলাম এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। তাহলে এটাকে একটা উপসেটের মাধ্যমে প্রকাশ করতে পারি, এটাকে একটা উপসেটের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই দুইটাকে একসাথে লিখতে পারি, দুইটাই সমান। ঠিক আছে, এবং এইটাই হচ্ছে আনসার। হ্যাঁ, ইউটিউবে আপলোড করে দিব। এই কথা বলেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা কি এটা বুঝতে পেরেছি? এইটা কি আমরা বুঝতে পেরেছি কিনা একটু বলেন। একটু কথা বলেন প্লিজ। যারা লাইভে আছেন আপনারা কি কথা বলতে পারেন না? আচ্ছা, ক্লিয়ার তাই না? ওকে, তো আমরা সামনে আগাই। এইটা কিন্তু নিজে করবেন, ঠিক আছে? এইটার কিন্তু আরেকটা প্রমাণ আছে। দা মর্গানের বিধি কিন্তু দুইটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, দুইটাই কিন্তু করবেন, ঠিক আছে? এইটা আসার পসিবিলিটি খুবই 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 বেশি, ঠিক আছে? এইটা আসার পসিবিলিটি খুবই বেশি। তারপরে আসেন, এটা আপনারা একটু করে যাবেন, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা করে যাবেন। এটাকে আমি আপাতত স্কিপ করতেছি, বাট এটা অবশ্যই আপনারা করে যাবেন। অবশ্যই অবশ্যই আপনারা করে যাবেন, আমি আবারও বলছি, অবশ্যই আপনারা এই প্রশ্নটা পড়ে যাবেন। তারপরে যদি আপনারা, আচ্ছা এটা আপনারা পারবেন নাকি আমি করে দিব? এটা আপনারা পারবেন নাকি করে দিব? অথবা সেম তো, অথবাটা তো সেম, না পারার কি আছে? এইটা পারবেন সলভ করতে? এইটাকে সলভ করে দিব নাকি আপনারা পারবেন? একটু বলেন, কথা বলেন। শান্ত সেট চিনেন? শান্ত সেট কি? এই যে এখানে লেখা আছে এ বি ও সি তিনটি শান্ত সেট, শান্ত সেট কে চিনেন? আবার জিজ্ঞেস করেন না ভাই, শান্ত সেট তো আমি জীবনে নামও শুনি নাই। দেখি অর্ধেক স্টুডেন্টরা যদি পারে তাহলে স্কিপ করবো, বাকিরা কথা বলেন। নিশাদ জাহান করে দেন। অলিভিয়া পারবো। আর বাকিদের কি অবস্থা? আপনারা কি দর্শকায়ন? স্লাইড পেজে পাবেন, ঠিক আছে? স্লাইড পেজে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনারা যেহেতু পারবেন, তো এখানে আমি আলোচনা করতেছি না। এখানে একটু মিস্টেক আছে, ঠিক আছে? এখানে কিন্তু সূত্রতে মিস্টেক আছে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এইটার একটা সূত্র আছে, এই সূত্রটা লেখা হয় না, ঠিক আছে? এটা একটু ঠিক করে নেবেন। আচ্ছা, দেখেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় বন্টন বিধি। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় বন্টন বিধি। প্রশ্ন কিন্তু পরিবর্তন করে আসতে পারে ভাইয়া, সো আপনাকে বিষয়গুলা ক্লিয়ার রাখা কিন্তু অতীব জরুরি। দেখেন এইটা হচ্ছে বন্টন বিধি, সো পরীক্ষাতে এই অংশটুকু আসতে পারে, অথবা আসতে পারে যে এ বি সি যদি তিনটা সসীম সেট হয় তাহলে বন্টন বিধিটি বর্ণনা করো। যদি বন্টন বিধি বলে দেয় সেক্ষেত্রে কিন্তু বন্টন বিধি দুইটা। বন্টন বিধি কয়টা? দুইটা। একটা হচ্ছে এইটা যেটা লিখছি, আর একটা হচ্ছে, দেখেন বন্টন বিধি কিন্তু দুইটা। একটা হচ্ছে এখানে যেটা লিখেছি, আর একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই দুইটা হচ্ছে বন্টন বিধি, এই দুইটা হচ্ছে বন্টন বিধি, ঠিক আছে? এই দুইটাই কিন্তু বন্টন বিধি। এখন আসেন এটাকে আমরা একটু প্রমাণ করি, একেবারে সিম্পল প্রমাণ এগুলা। তো দেখেন প্রথমত আমরা এই অংশ থেকে শুরু করব।
সো আমি এখানে এটা বাম দিকে করে করে দেখাচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। সো আমরা ধরে নিলাম এখানে যে প্রশ্নটা আছে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর একটা এলিমেন্ট হচ্ছে এক্স। এখন আপনারা চাইলে এখানে দুইটা চলক নিয়েও কিন্তু এটাকে প্রমাণ করতে পারবেন। তার মানে এই এক্সটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে, তার মানে এই এটা মানে এই এক্সটা এ এর মধ্যে আছে, অথবা যেহেতু ইউনিয়ন আছে অথবা এই এক্সটা এই যে বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে। খেয়াল করেন, এই এক্স যেহেতু বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে, তার মানে সেটা বি এর মধ্যেও আছে, আবার সে সি এর মধ্যেও আছে, মানে দুইটার মধ্যেই আছে। এই জন্য আমরা এখানে লিখবো যে এক্স বিলংস টু এ, অথবা এই অংশের মানে কি, এক্সটা বি এবং সি এর ইন্টারসেকশনের মধ্যে আছে। ইন্টারসেকশন মানে কি, কমন এরিয়া, কমন এরিয়া। সো এক্স যেহেতু বি এবং সি এর কমন এরিয়ার মধ্যে আছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এক্সটা বি এর মধ্যে আছে এবং এক্সটা সি এর মধ্যেও আছে। কমন এরিয়ার মধ্যে আছে মানে দুইটার মধ্যে আছে, তো এখানে কিন্তু অথবা লেখা যাবে না। তাহলে এখান থেকে আমরা কি লিখবো দেখেন, তাহলে এখান থেকে আমরা লিখবো যে এক্স বিলংস টু এ, অথবা এটাকে দুইবার লেখা হয়েছে, তিনবার লেখা হয়েছে। রে ভাই এখানে দেখেন, এখানে মিস্টেক আছে, ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি। তাহলে দেখেন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি। সো এর পরের লাইনটা কি হবে, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি। দেখেন এই এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, তারপর হচ্ছে এবং, এই যে এখানে আসলো এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি। ঠিক আছে, এই তো হয়ে গেল আমাদের, আমাদের আনসার কিন্তু অলমোস্ট চলে আসলো। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি এক্স বিলংস টু, দেখেন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। কি বলতে পারি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তারপর কি আছে এখানে এবং, তাহলে আমরা দেব ইন্টারসেকশন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি। তার মানে আমরা লিখবো এখানে এ ইউনিয়ন সি। শেষ। তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে আমাদের একটা পার্ট কিন্তু চলে আসলো। এখন আপনি এখান থেকে আপনি যে এক্স এক্স বলতে কিন্তু এক্স কে কিন্তু আপনি ধরেছেন এইটার মধ্যে আছে, তো আপনি উপসেটের সম্পর্কের মাধ্যমে লিখতে পারেন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সাবসেট এই অংশটা, এটাকে 1 নং দিলেন। এখন এটাকে বিপরীত ভাবে প্রমাণ করবেন, এই জায়গা থেকে শুরু করে এই দিকে প্রমাণ করে এই লাইনে আসবেন, আসার পরে এটাকে দিবেন 2 নং সমীকরণ। তারপর 1 এবং 2 থেকে আপনি একসাথে লিখতে পারেন, দুইটাই সমান, দ্যাটস ওয়াই এই দুইটা সমান হয়ে গেল। ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, বন্টন বিধি যদি বলে তাহলে দুইটাই লিখতে হবে, বন্টন বিধি যদি বলে তাহলে দুইটাই লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। মর্গান উপপাদ্যে কি শুধু বাংলা লেখা লিখবো নাকি? বাংলা তো লাগবে না, এখানে যেগুলো লিখে দিয়েছি ওইগুলো এখান থেকে লিখলেই হয়ে যাবে। ইন্টারসেকশন মানে সারের এরিয়া, আর ইউনিয়ন মানে আমাদের সবার এরিয়া। ভেরি গুড, ভেরি গুড, এই তো আপনারা তো সাংঘাতিক লেভেলের ট্যালেন্টেড। এইটা আপনারা পারবেন, ঠিক আছে। এটার পরের অংশটা হচ্ছে এই যে দেখেন, এইটা হচ্ছে এটার পরের অংশ, ঠিক আছে। তারপরে এই দুইটাকে একসাথে করে এই যেটাকে 2 নং দিলেন, তারপর 1 এবং 2 থেকে লিখতে পারবো দুইটা পার্ট সমান, 1 এবং 2 থেকে লিখতে পারবো দুইটা পার্ট সমান, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা পারবো আশা করি। এখানে আমরা খুব ছোট্ট একটা প্রশ্ন দেখি, এইটা খুবই ছোট্ট একটা প্রশ্ন। দেখেন বলা হয়েছে এ এবং বি যদি দুইটা সেট হয়, এ এবং বি যদি দুইটা সেট হয়, তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন বি সমান হচ্ছে ফাঁকা সেট। সো এই জিনিসটাকে আমি খুব সহজে আপনাদেরকে বোঝাই। মনে করেন এ সমান 2 3 4, ঠিক আছে, আর বি সমান মনে করেন 3 4। তাহলে আমি দুইটা সেট এখানে লিখলাম। এখন আমরা এইটা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম মনে করেন লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড কি, এ মাইনাস বি ইন্টারসেকশন বি। তাহলে এ থেকে যদি আমরা বি সেটকে বিয়োগ করি, তাহলে দেখেন 3 4 3 4, তাহলে এখানে থাকবে কত, 2 ইন্টারসেকশন বি। তাহলে বি বলতে এখানে কত আছে, 3 এবং 4। তাহলে দেখেন এই দুইটার মধ্যে কি কোনো কমন উপাদান আছে? নাই, দ্যাট মিন্স এটা কি ফাঁকা সেট। তাহলে দেখেন এই হয়ে গেল প্রমাণ। তাহলে দেখেন এই যে এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ বি এর যে পূরক সেট সেইটার সাথে এই এ এর ইন্টারসেকশন। তাহলে এখানে দেখেন তো বি, আমরা যদি এখানে একটা
ইউনিভার্সাল সেট চিন্তা করি, এখন তো আমরা ইউনিভার্সাল সেট লিখি নাই, যদি চিন্তা করি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। অর্থাৎ বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হচ্ছে মানে ইউনিভার্সাল সেট থেকে বি সেটকে বিয়োগ করে দেওয়া, মানে বাদ দিয়ে দেওয়া। বাদ মানে কি? এলিমেন্ট গুলোকে বাদ দেওয়া। সেট বাদ দেওয়া মানে হচ্ছে সেটের উপাদানগুলোকে বাদ দেওয়া। তাহলে দেখেন এটা কিন্তু এভাবে চলে আসে, এটা কিন্তু এভাবে চলে আসে ভাই, খুবই সিম্পল একটা প্রশ্ন, এটা না বোঝার কোনো কারণ নাই। দেখেন এইখানে এই যে এ মাইনাস বি, এই এ মাইনাস বি কে আমরা লিখবো এ ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম। দেখেন বি প্রাইম, সো এখানে বি প্রাইম বলতে কি? বি প্রাইম মানে হচ্ছে বি এর যে এলিমেন্ট গুলো আছে। দেখেন বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হচ্ছে এই যে উপাদানগুলো আছে সেগুলো বাদে অন্য উপাদান, এই উপাদানগুলো বাদে অন্য উপাদানগুলো যেগুলো ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। তাহলে এইগুলোকে যদি আমরা এ এর সাথে ইন্টারসেকশন করি, এ এর সাথে যদি আমরা ইন্টারসেকশন করি, এ এর সাথে যদি এই বি প্রাইমকে আমরা ইন্টারসেকশন করি, তাহলে এখানে কি থাকবে? আর শুধুমাত্র টু থাকবে, শুধুমাত্র কি থাকবে? টু থাকবে। তাহলে দেখেন এই পুরো অংশটার মান হয়ে গেল কত? টু। এখন এখন এখানে আমরা বন্টন বিধি অ্যাপ্লাই করব, তাহলে এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন বি, তাহলে আমরা লিখবো এ ইন্টারসেকশন আর বি প্রাইম ইন্টারসেকশন বি কে আমরা একসাথে লিখলাম। এখন আপনারা বলেন তো, বি সেটের যে এলিমেন্ট গুলো আছে বি প্রাইম সেটের মধ্যে সেগুলো থাকবে না। সহজ কথা হচ্ছে এইটা, বি হচ্ছে একটা সেট এবং বি প্রাইম হচ্ছে এই সেটের পূরক সেট। বি হচ্ছে একটা সেট এবং বি প্রাইম হচ্ছে এই বি সেটের পূরক সেট। তাহলে পূরক সেটের মধ্যে কোন উপাদানগুলো থাকবে? পূরক সেটের মধ্যে অবশ্যই বি বি এর যে উপাদান সেগুলো থাকবে না। তাহলে এই দুইটাকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে সেখানে কোনো কমন উপাদান থাকবেই না, সো এটা হবে ফাঁকা সেট। তাহলে এ এর সাথে যদি ফাঁকা সেটকে আমরা ইন্টারসেকশন করি তাহলে সেটাও হচ্ছে ফাঁকা সেট। এটাকে আমি এই এক্সাম্পলের মাধ্যমে খুব সহজেই বোঝাতে পারি। এইটা হচ্ছে মেজরদের ক্লাস। এই সাজেশন দিয়ে দিছে তো, আপনি কি ঘুম থেকে উঠছেন? শিহাবউদ্দিন, আপনি কি এতক্ষণে ঘুম থেকে উঠছেন? সাজেশন দিয়ে দিছে, ঠিক আছে। ওকে, তারপরে আসেন আমরা সামনে আগাই। এইটা পারেন আপনারা? এইটা পারেন কিনা বলুন তো? এটা ক্যালকুলাসেও আছে, এই সেম প্রশ্নটা ক্যালকুলাসেও আছে। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা, এই সেম প্রশ্নটা ক্যালকুলাসেও আছে। এটা কি আপনারা পারেন? আমরা একটু কথা বলবো প্লিজ। আইসেন নেই। আচ্ছা দেখেন এইখানে হচ্ছে একটা ফাংশন দেয়া হয়েছে, এই সেম প্রশ্নটা কিন্তু ক্যালকুলাস ওয়ানেও আছে। এখানে একটা ফাংশন দেয়া আছে এবং এই ফাংশনের এই খেয়াল করেন এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু স্কোয়ার রুট যুক্ত একটা ফাংশন আছে, তো এই ফাংশনটার বাস্তব মান আপনি তখনই পাবেন, এই ফাংশনটার বাস্তব মান আপনি তখনই পাবেন। কি যন্ত্রণা রে ভাই। আচ্ছা থাক, তাহলে দেখেন এইটার বাস্তব মান আপনি তখনই পাবেন। কি রে ভাই, এটা কি যন্ত্রণা। দেখেন এইটার বাস্তব মান আপনি তখনই পাবেন যখন রুটের ভেতরে যে মান আছে, রুটের ভেতরে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এইটার মান 0 অথবা 0 থেকে বড় হয়। মনে রাখতে হবে স্কোয়ার রুটের ভেতরে যে মানগুলো থাকবে, স্কোয়ার রুটের ভিতরে যাই থাকুক না কেন সেইটার মান ডেফিনেটলি 0 অথবা 0 থেকে বড় হতে হবে, তখনই আপনি বাস্তব মান পাবেন। আর আপনি যেহেতু ডোমেন রেঞ্জ নির্ণয় করবেন তার মানে অবশ্যই এখানে আপনার বাস্তব মান লাগবে। খুব সহজ কথাবার্তা। তাহলে দেখেন এইটা যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, এখান থেকে ক্যালকুলেশন করে আপনি x এর দুইটা মান পাবেন। দেখেন এখান থেকে আপনি কি পাবেন? x গ্রেটার দেন ইকুয়াল 1 এবং 3, এইগুলো তো আপনারা জানেন। x বাস্তব হবে যদি এবং কেবল যদি এই টোটাল অংশটার মান 0 অথবা 0 থেকে বড় হয়। যদি 0 থেকে ছোট হয় তখন সেটা বাস্তব থাকবে না, তখন সে হয়ে যাবে কাল্পনিক। তখন সে কি হয়ে যাবে? কাল্পনিক হয়ে যাবে। তাহলে দেখেন এই টোটাল অংশটা 0 অথবা 0 থেকে বড়, 0 অথবা 0 থেকে বড় যদি হয় তাহলে x এর মান 1 এবং 3 থেকে বড় হবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা একটু সুন্দর করে এটাকে লিখবো। দেখেন দুইটার গুণফল, এই পেজগুলো উলট পালট হয়ে গেল নাকি? আচ্ছা যাই হোক, ওইটা আপনারা সলভ করতে পারবেন। এই যে দেখেন এটা রেঞ্জ চলে আসছে তো।
তাহলে এটার ডোমেন কোথায়? পেজগুলো উল্টাপাল্টা হয়ে গেল কেন? আচ্ছা দেখেন, তাহলে এই দুইটার গুণফল কি 0 অথবা 0 থেকে বড়? তাহলে এই দুইটার গুণফল যদি 0 অথবা 0 থেকে বড় হয়, 0 অথবা যদি 0 থেকে বড় হয়, তখন দুইটা ঘটনা ঘটবে। দেখেন, এই দুইটার গুণফল কিন্তু 0 অথবা 0 থেকে বড় হবে। তার মানে প্রথম যেটা আছে সেটা 0 অথবা 0 থেকে বড় হবে, এবং এবং হচ্ছে এই যে পরে যেটা আছে অর্থাৎ x-3 এইটাও 0 অথবা 0 থেকে বড় হবে। দেখেন, দুইটা উৎপাদকের গুণফল তখনই 0 থেকে বড় হবে যখন দুইটা উৎপাদকের মানই 0 থেকে বড়, অথবা দুইটা উৎপাদকের মানই 0 থেকে ছোট, তখনই হচ্ছে 0 থেকে বড় হবে। দেখেন, এই দুইটা যদি 0 থেকে বড় হয় তাহলে এখান থেকে আপনি দুইটা মান পাবেন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x গ্রেটার দেন ইকুয়াল 1, আর এখান থেকে আমরা পাচ্ছি x গ্রেটার দেন ইকুয়াল 3। তাহলে দেখেন, x এর মান 1 অথবা 1 থেকে বড়, তার মানে 1 আর 1 থেকে বড়, এভাবে লিখলাম। ঠিক আছে, তারপর এখানে কি আছে? এবং এবং মানে ইন্টারসেকশন 3 অথবা 3 থেকে বড়, তাহলে 3 অথবা 3 থেকে বড়, 3 অথবা 3 থেকে বড়, এই তো। তাহলে দেখেন, 1 1 অথবা 1 থেকে বড়, 3 অথবা 3 থেকে বড়, তাহলে এই জিনিসটাকেই আমরা এভাবে লিখব, এই জিনিসটাকেই আমরা এভাবে লিখব। ঠিক আছে, এভাবে লিখব। এখন দেখেন, দুইটা মানে 0 অথবা 0 থেকে বড়, অথবা দুইটা মানে 0 অথবা 0 থেকে ছোট, দুইটা 0 থেকে ছোট মানকে গুণ করলে সে 0 থেকে বড় হয়ে যায়। তাহলে দেখেন, এইটার মান 0 থেকে ছোট, এইটার মানও 0 থেকে ছোট, তাহলে 1 অথবা 1 থেকে ছোট, 3 অথবা 3 থেকে ছোট। তাহলে দেখেন, 1 অথবা 1 থেকে যদি ছোট হয়, তাহলে 1 থেকে ছোট মানে কি মাইনাস ইনফিনিটির দিকে যাবে, তাহলে 1 যেহেতু আছে এরকম লিখবো। এবং তাহলে ইন্টারসেকশন 3 অথবা 3 থেকে ছোট, তো 3 থেকে ছোট মানে কি মাইনাস ইনফিনিটি, আর এই হচ্ছে 3। এখন দেখেন, এই দুইটাকে যদি আমি ইন্টারসেকশন করি, তাহলে তাহলে দেখেন, এই দুইটাকে আমরা একসাথে লিখতে পারবো, এই দুইটাকে আমরা একসাথে লিখতে পারবো মাইনাস ইনফিনিটি থেকে বড়, আর 1 থেকে হচ্ছে ছোট। দেখেন, 1 থেকে যে মানগুলো ছোট সেই মানগুলো কিন্তু 3 থেকে ছোট নয়, 3 থেকে ছোট নয়, এখানে ভুল আছে একটু নাকি? এটা কি হবে? ফাংশনের ডোমেন মাইনাস ইনফিনিটি থেকে 1, মাইনাস ইনফিনিটি থেকে 1, আর হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে বড়, 3 থেকে ছোট। আচ্ছা, এইখানে 3 হবে। দেখেন, যে মানটা 3 থেকে ছোট সেই মানটা তো 1 থেকেও ছোট, তাহলে 3 থেকে ছোট আছে মানে সে অলরেডি 1 থেকে ছোট, সো এই হচ্ছে মান। তাহলে এই ফাংশনের ডোমেন হবে এইটা, এই ফাংশনের ডোমেন হবে এইটা। দেখেন, এই যে ডোমেন। ঠিক আছে, এটা আরো পার্ট আছে, এখানে পার্টগুলো আগ পিছে চলে গেছে, পেজগুলো ওলট পালট হয়ে গেছে ফাইল তৈরি করার সময়, কি একটা অবস্থা। এইটা পারবেন না আপনারাও? এটা পারবেন? হ্যাঁ, এটা কি পারবেন আপনারা সলভ করতে? পেজগুলো উলট পালট হয়ে গেছে। ঠিক আছে, একটু কথা বলেন, এটা কি আমরা সলভ করতে পারবো? এটা কি আমরা পারবো? সব ডোমেন রেঞ্জ কি সেম ওয়েতে বের করব? না, সব ডোমেন রেঞ্জ তো আপনি সেম ওয়েতে বের করতে পারবেন না, কারণ সব প্রশ্ন তো সেম না। আপনার প্রশ্নের উপরে ভিত্তি করে ডোমেন এবং রেঞ্জ আসবে। ঠিক আছে, সবগুলো সেম না। ঠিক আছে, আচ্ছা, এইটা একটু বোঝাই দিই, এগুলো খুব ছোট ছোট প্রশ্ন, এগুলোকে আমি খুব সহজে বোঝাই দিতে পারি। দেখেন, -1 -b যদি আমরা গুণ করি তাহলে সেটা ab হবে, খুব সিম্পল কথাবার্তা। সো এখানে আমরা ধরে নিলাম এখানে আর হচ্ছে, দেখেন এখানে a এবং b হচ্ছে বাস্তব সংখ্যার দুইটা এলিমেন্ট। তাহলে a যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে a এর সাথে শূন্য গুণ করলে সেটা শূন্য হবে। এইটা জাস্ট একেবারে কথার কথা, মানে এগুলো আমরা জানি। তাহলে অবাধকের অস্তিত্ব অনুযায়ী আমরা কি জানি? দেখেন, যদি a বাস্তব সংখ্যা হয় তাহলে তার যুগাত্মক বিপরীত উপাদান, এটাকে বলা হয় যুগাত্মক বিপরীত উপাদান, এইটাও কিন্তু একটা বাস্তব সংখ্যা হবে। তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করি,
তাহলে এ প্লাস মাইনাস এ সমান কত হবে? 0 হবে। এইটা হচ্ছে যুগের অভেদক উপাদান, যুগের অভেদক উপাদান। সেম প্রসেসে এটা বিয়োগেরটাও আমরা করতে পারি। এখন এখন আমরা এই যে 3 নং সমীকরণ দিলাম, এই 3 নং সমীকরণের সাথে যদি আমরা মাইনাস বি গুণ করি, তাহলে দেখেন এই যে মাইনাস বি গুণ করলাম, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে মাইনাস এ এর সাথে বি প্লাস মাইনাস এ এর সাথে মাইনাস বি, তাহলে দেখেন মাইনাস এ ইন্টু বি, মাইনাস এ ইন্টু বি, আর একটা কি আছে মাইনাস এ মাইনাস বি। তাহলে এই যে মাইনাস এ ইন্টু বি এটা হয়ে যাবে মাইনাস এ বি, ডান দিকে গেলে হয়ে যাবে প্লাস এ বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস এ বি প্লাস মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়াল টু 0। তারপর তার পরের লাইন আসবে মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু এ বি। মানে এটাকে যা ডান দিকে নিয়ে নিলে আপনার প্রমাণ চলে আসবে, ডান দিকে নিয়ে নিলেই প্রমাণ চলে আসবে। ঠিক আছে, আপনারা নিয়মগুলো ভালো করে দেখে যাবেন। আপনারা যদি মনে করেন আপনারা 5টা প্রশ্ন পড়ে যাবেন আর 5টা প্রশ্ন পড়েই আপনারা একেবারে এ প্লাস পেয়ে যাবেন, তাহলে ভাই এটা সম্ভব না। ফান্ডামেন্টালে প্রচুর পড়াশোনা করতে হবে, সহজ কথা এটা। ঠিক আছে, আচ্ছা এইটা মোটামুটি আপনাদের আসবে। ঠিক আছে, পেজগুলো ভাই একেবারে উলট পালট হয়ে গেছে, খুবই বাজে অবস্থা। এই যে প্রশ্নটাই তো পাচ্ছি না, এই যে প্রশ্নটা, এইটা আপনারা পারেন কিনা বলেন। এইটা আসার পসিবিলিটি খুবই 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 বেশি, এই প্রশ্নটা পরীক্ষায় আসার পসিবিলিটি খুবই বেশি। এইটা আপনারা পারবেন কিনা একটু বলেন, একটু দ্রুত রেসপন্স করবেন। ঠিক আছে, আপনারা দ্রুত রেসপন্স করলে আমরা দ্রুত শেষ করতে পারবো। ঠিক আছে, মনে হয় না আজকে ক্লাস শেষ হবে, একটু দ্রুত রেসপন্স করেন। ডি পাইছিলাম তাই আবার পরীক্ষা দিচ্ছে, কি আর করা ভাই, কিছু তো করার নাই, দিতেই হবে। ওকে, সো একটু কথা বলেন। এই যে দেখেন লাইভ ক্লাসে স্টুডেন্ট কমে গেছে। আহ পারবেন না? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য দেখাতে হবে মডুলাস অফ এ বি লেস দেন এপসাইলন যদি এবং কেবল যদি বি মাইনাস এপসাইলন লেস দেন এ লেস দেন বি প্লাস এপসাইলন হয়। এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে এখানে আমাদের একটা স্টেটমেন্ট দেয়া আছে, কি দেয়া আছে দেখেন, এ মাইনাস বি লেস দেন এপসাইলন। তাহলে আমরা যদি মডুলাস তুলে ফেলি তাহলে হবে প্লাস মাইনাস এ মাইনাস বি লেস দেন এপসাইলন। তার মানে হচ্ছে একবার মাইনাস একবার প্লাস। তাহলে দেখেন প্লাস এ মাইনাস বি লেস দেন এপসাইলন আর মাইনাস এ মাইনাস বি লেস দেন এপসাইলন। তারপর মাইনাস দ্বারা যখন গুণ করব তখন এই অসমতা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এই সেট সেম থাকলো। তারপর আমরা এখান থেকে এ এর মান বের করবো, যেহেতু আমাদের এখানে মাঝখানে এ আছে আর এই বিটাকে ডান দিকে নিয়ে নিলাম, প্লাস হয়ে গেল। এখানে বি কে ডান দিকে নিয়ে নিলাম, দিয়ে দিলাম 2 নং সমীকরণ। এখন এই দুইটাকে আপনি একসাথে লিখতে পারেন। দেখেন এখন এই দুইটা বিষয়কে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখেন এই যে অংশটা এটাকে আমরা লিখতে পারি বি মাইনাস এপসাইলন। বি মাইনাস এপসাইলনের মান এ থেকে ছোট, এই লাইন আর এই লাইন একই বিষয়, এই লাইন আর এই লাইন একই বিষয়। এটা হচ্ছে 1 নং, এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারি বলেন তো, 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারি? আগে আমরা 1 নং সমীকরণটা লিখি, বি মাইনাস এপসাইলন লেস দেন এ, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ হচ্ছে এ লেস দেন বি প্লাস এপসাইলন, তার মানে এ লেস দেন বি প্লাস এপসাইলন। সো একটা পার্ট আমাদের চলে এসেছে, অর্থাৎ এইটাকে ধরলে এই পার্টটা আমরা প্রমাণ করতে পেরেছি। এখন দেখাতে হবে যদি এইটা সত্য হয় তাহলে মডুলাস অফ এ মাইনাস বি লেস দেন এপসাইলন হবে, এইটাও সত্য। মানে বিপরীত ভাবে এটাকে প্রমাণ করতে হবে। তো বিপরীত ভাবে এটাকে প্রমাণ করার জন্য আমরা কি করব দেখেন, আমরা ধরে নিলাম এটা সত্য, এটা সত্য। তাহলে এটাকে দুইটা পার্ট করে নিব, এই যে দুইটা পার্ট করে নিলাম। এখান থেকে এ এর মান এ কে আমরা সামনে রাখবো, সো এর বি কে নিয়ে আসলাম এ মাইনাস বি লেস দেন এপসাইলন।
তাহলে এ মাইনাস বি গ্রেটার দেন মাইনাস এপসাইলন, এ মাইনাস বি লেস দেন এপসাইলন। তারপর এ মাইনাস বি কে মাইনাস দ্বারা প্রকাশ করলাম, এটাকে এভাবে দিলাম। তাহলে দুইটাকে একসাথে আমরা প্লাস মাইনাস দিয়ে লিখতে পারি, আর এটাকে আমরা মডুলাস দিয়ে লিখতে পারি। অর্থাৎ প্রথম পার্টে আমরা যে কাজটা করেছি সেটাকে জাস্ট ইনভার্সলি করে দিলে আপনার সেকেন্ড পার্টটা চলে আসে, অর্থাৎ কেবল যদির অংশটা চলে আসে। তো এই হচ্ছে সমস্যাটির সমাধান। এবং এর পার্টগুলো পাশাপাশি করেন না, নিচে নিচে করেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আমি তো করে দিছি আমার ক্লাস করানোর সুবিধার্থে। আপনারা নিচে নিচে লিখেন, সাইডে লিখেন, উপরে লিখেন, নিচে লিখেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। সলভ গুলা স্লাইড আকারে দিবেন না? হ্যাঁ দিয়ে দিব না, সমস্যা না, স্লাইড আকারে দিয়ে দিব না, সমস্যা নেই। এই এগুলা কি আমরা বুঝতে পারছি? কথা বলেন প্লিজ। কিসের ফ্রি ফ্রি ক্লাসের কথা বলতেছেন বলেন তো? কিসের ফ্রি ক্লাসের কথা বলতেছেন? স্টুডেন্ট আপনারা মেবি নিস্তেজ হয়ে গেছেন, তাই না? বাকি ক্লাসগুলোকে আগামীকালকে নিব, বাকি সলভ ক্লাসগুলোকে আগামীকালকে নিব। বাস্তব সংখ্যা পর্যন্ত শেষ, বাস্তব সংখ্যা পর্যন্ত শেষ, ঠিক আছে, বাস্তব সংখ্যা পর্যন্ত শেষ। দেখেন আপনাদের এই যে অধ্যায়গুলো ছিল, এই অধ্যায়গুলোর মধ্যে আমরা দুইটা চ্যাপ্টার শেষ করেছি নাকি? অ্যাকচুয়ালি দুইটা না, আমরা অনেকগুলাই করেছি। এখানে আমি এগুলো লিখি নাই, আমি একটু দেখাই আপনাদেরকে। সো আমরা অধ্যায় 1 শেষ করেছি, অধ্যায় 2 শেষ করেছি, সেট তথ্য, সেট তথ্য শেষ করেছি। তারপর হচ্ছে অধ্যায় 3 শেষ করেছি, অধ্যায় 3 হচ্ছে অন্বয় ও ফাংশন, অন্বয় ও ফাংশন। অধ্যায় 4 আমরা 4টা অধ্যায় শেষ করেছি 9টা অধ্যায়ের মধ্যে। বাকি ক্লাসগুলোকে আগামীকালকে নিব। হ্যাঁ, কোষি থেকে প্রশ্ন আসতে পারে, সমস্যা নেই। আমিও আসলে নিস্তেজ হয়ে গেছি আপনাদের মতো। আচ্ছা বাকিগুলা কি আগামীকালকে সলভ করে দিব? কারণ ভাই বাকি আরো 5টা চ্যাপ্টার বাকি আছে, 5টা চ্যাপ্টারের প্রশ্ন সলভ করতে মোটামুটি আরো 2 থেকে 2.5 ঘন্টা সময় প্রয়োজন। ঠিক আছে, বাকি ক্লাসগুলো আগামীকালকে নেই। আচ্ছা এই যে আপনারা আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখছেন, আমি আশা করি আপনারা কিছুটা হলেও লাভবান হয়েছেন, তাই না? বাট যারা ক্লাস দেখে না, এই যে দেখেন প্রথমে প্রায় 150 জনের মতো লাইভে ছিল, 100 ও এরকম 150 জনের মতো লাইভে ছিল, কিন্তু এখন 41 জন আছে লাইভে। তার মানে এই যে স্টুডেন্টদের ইন্টারেস্ট খুবই কম। ঠিক আছে, যাই হোক। সো আমি কি এই ক্লাসগুলো কি পিডিএফ গুলা কি পেজে আপলোড করে দিব? যেগুলা পড়াচ্ছি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে এইগুলাকে ভালো করে পড়তে হবে, এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনারা প্রস্তুতি নিন, বাকি ক্লাস আগামীকালকে নিব। আগামীকালকে 9টা অথবা 9:30টায় ক্লাস নিব, আমি নোটিশ দিয়ে দিব নে। আর আপনারা ঠিকঠাক ভাবে প্রস্তুতি নিন। আর এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে
নিঃসংকোচে আপনারা জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কিছু থিওরাম মানে থিওরাম যেগুলো আছে, যদি আপনারা চান তাহলে যে থিওরাম মোস্ট ইম্পর্টেন্ট যে থিওরাম গুলো আছে সেই থিওরাম গুলো আমি পেজে আপলোড করে দিব, আপনারা সেখান থেকে দেখতে পারেন। সো এই ছিল আজকের আলোচনা। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো করে প্রস্তুতি নিন এবং আশা করি নেক্সট পরীক্ষা সবারই ভালো হবে। ধন্যবাদ।